আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার লেকচার অফ কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা আজকে লেসন 3 এর সেকেন্ড পয়েন্টটা দেখব। আজকে আমরা কস্ট বেনিফিট রেশিও ডিসকাস করব। সো কস্ট বেনিফিট রেশিওটা কি? ইজ আ রেশিও অফ প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ডিউ অ্যান্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ওকে, আপনি যে বেনিফিটটা পেয়েছেন সেটার প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা। খুবই সিম্পল একটা ইকুয়েশন। BCR is equal to summation of present value of benefit divided by investment. খুবই সিম্পল। সো BCR যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আপনার প্রজেক্ট প্রফিটেবল। ঠিক আছে, মানে এই প্রজেক্ট থেকে প্রফিট পাবেন। BCR যদি ইকুয়াল টু 1 হয় তাহলে দেয়ার উইল বি নো বেনিফিট ইন দ্য প্রজেক্ট। মানে BCR ইজ ইকুয়াল টু 1 হলে আপনি প্রজেক্ট থেকে কোনো বেনিফিট পাবেন না। আর BCR যদি লেস দেন 1 হয় তাহলে প্রজেক্ট লস হবে। তাহলে কোনো একটা প্রজেক্টের কাজ শুরু করার আগে আমাদেরকে দেখতে হবে BCR ভ্যালুটা, মানে বেনিফিট কস্ট রেশিও ভ্যালুটা কত। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমরা বুঝবো যে আপনার প্রজেক্টটা প্রফিটেবল হবে নাকি লস হবে। ঠিক আছে, যদি লস হয় তাহলে সেক্ষেত্রে দরকারি মডিফিকেশনস করতে হবে, ডিসকার্ডও করতে পারেন আপনার প্রজেক্ট। সো এটা ম্যাথ দেখি আমরা এখানে। প্রজেক্ট ইজ বিং ইভ্যালুয়েটেড বাই আ ফার্ম অ্যাজ আ কস্ট অফ ক্যাপিটাল 12% of the initial investment টাকা 1 লাখ। ওকে, তার মানে আপনার প্রজেক্টের ইনভেস্টমেন্ট হলো 1 লাখ টাকা, আয়ের ভ্যালু হবে 1 লাখ। তাহলে ইনভেস্টমেন্টের কথা বলা আছে যে বেনিফিটের কথা যেটা বলা হচ্ছে সেটা হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মানে 4টা বছর। প্রতিটা বছরে পর্যায়ক্রমে বেনিফিট হবে 25,000, 40,000, 40,000, 50,000। ঠিক আছে, কোয়েশ্চেন হলো ফাইন্ড দ্য বেনিফিট কস্ট রেশিও অ্যান্ড নেট বেনিফিট কস্ট রেশিও NCBR। তাহলে BCR এর ইকুয়েশন আমরা জানি সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট ডিভাইড বাই আই। এখন প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটটা বের করতে আমাদেরকে এই 12%কে কনসিডার করতে হবে। ঠিক আছে, আমাদের ফার্স্ট ইয়ারের বেনিফিট হলো 25,000। ঠিক আছে, তাহলে 12% সাথে 12% ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটাকে কনসিডার করে আমরা ফার্স্ট ইয়ারের বেনিফিটকে লিখতে পারি 25,000 ডিভাইড বাই 1 প্লাস 12 টু দি পাওয়ার 1, যেহেতু এটা ফার্স্ট ইয়ার সেজন্য পাওয়ার হবে 1। এইটাকে এখানে লিখছে 0.12। ঠিক আছে, সেকেন্ড ইয়ারের জন্য কি হবে? সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 40,000 টাকা বেনিফিট হচ্ছে, তাহলে সেকেন্ড ইয়ারের জন্য লিখবো আমরা 40,000 ডিভাইড বাই 1 প্লাস 12 ডিভাইড বাই 100, যেহেতু এটা সেকেন্ড ইয়ার তো পাওয়ার হবে 2, সেটাই এখানে লেখা হয়েছে। সেমভাবে থার্ড ইয়ার পাওয়ার 3, ফোর্থ ইয়ারে পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে বেনিফিটটাকে সাজানো হয়েছে। সাজানোর পর টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল 1 লাখ, সেটা দিয়ে ডিভাইড করা হয়েছে এবং অ্যান্সার এসেছে 1.14। এখন এই 1.14 দেখে বুঝতে হবে আপনার প্রজেক্টটা প্রফিটেবল না নন প্রফিটেবল। আমরা জানি যদি ভ্যালু BCR ভ্যালু গ্রেটার দেন 1 হয় তাহলে আমার প্রজেক্ট প্রফিটেবল, এটা আমরা এখানে পড়েছি। ঠিক আছে, পরীক্ষায় আমি কোশ্চেন করব, যখন এই কোশ্চেনটা দিব আমি অবশ্যই জিজ্ঞেস করব যে আপনি কমেন্ট করেন যে আপনার প্রজেক্টটা প্রফিটেবল, নন প্রফিটেবল না কী অবস্থায়, কী রকম হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে, মনে করুন পরীক্ষায় আপনার ভ্যালু আসলো 0.9, 1-এর কম, তাহলে আপনি বলতে পারবেন আপনার প্রজেক্টটা লস হবে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। দেন নেক্সট হলো NCBR বের করা। NCBR সূত্র হলো BCR মাইনাস 1, মানে BCR এসেছে 1.14 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0.14। ওকে, সো নেক্সট টপিক হলো সিমুলেশন। Simulation is a process often consists of repetition of an experiment in many times to obtain an estimate of the overall effect of certain action. তো সিমুলেশনটা কি? জেনারেলি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সায়েন্স, মানে সায়েন্সের দিক থেকে আমরা বলতে পারি সিমুলেশন হলো একটা প্রসেস যেখানে আমরা একটা এক্সপেরিমেন্টকে বারবার করি। ঠিক আছে, করার পর আমরা ইভ্যালুয়েট করি বা নির্ণয় করি যে পার্টিকুলার কিছু অ্যাকশনের কারণে কী কী ধরনের ইফেক্ট হতে পারে।
মোদ্দা কথা অ্যাকশনের ইফেক্টটাকে আমরা ইভালুয়েট করে এক্সপেরিমেন্টের উপর বেস করে, ঠিক আছে। সো সিমুলেশন ইজ usually called for only when problem under investigation is too complex to be treated by analytical models or by numerical optimization techniques। তার মানে যখন আমরা কোনো সমস্যা, কোনো প্র্যাকটিক্যাল সমস্যাকে অ্যানালাইটিক্যালি সলভ করতে পারি না, মানে ক্যালকুলেশন করে সলভ করতে পারি না, নিউমেরিক্যালি সলভ করতে পারি না, তখনই আমরা সিমুলেশন প্রসেসে যাই, যেখানে আমরা আমাদের যে প্রজেক্ট সেটা একটা মডেল বানাই। মডেল বানানোর পর সেটার উপর কিছু এক্সপেরিমেন্ট চালাই। এক্সপেরিমেন্ট চালানোর পর তখন আমরা সেই এক্সপেরিমেন্টের উপর বেস করে ডিসিশন নেই যে আমাদের এই মডেলটা যখন রিয়েল লাইফে একটা প্রজেক্ট হবে, তখন আমাদের সেই প্রজেক্টটা রিয়েল লাইফে কীরকম পারফরমেন্স দিবে বা তার অ্যাকশনগুলো, তার ইফেক্টগুলো কী হবে, সেটা আমরা মডেল দিয়ে নির্ণয় করার চেষ্টা করি। এইটাই হলো আসলে সিমুলেশন, ঠিক আছে। সো সিমুলেশনের কিছু অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, আমরা কি এক্সাম্পল দেখি, যেমন টেস্টিং অফ এন এয়ারক্রাফট মডেল ইন এ উইন্ড টানেল টু টেস্ট দ্য অ্যারোডাইনামিক প্রপার্টিস অফ দ্য মডেল। আচ্ছা, তার মানে কি, এয়ারক্রাফট মনে করেন অ্যারোপ্লেন, ঠিক আছে। আমরা জানি অ্যারোপ্লেন যখন আকাশে ওড়ে তখন সে প্রচুর বাতাসের এগেনস্টে তাকে ফ্লাই করতে হয়, ঠিক আছে। সো এই যে বাতাসের এগেনস্টে সে যখন ফ্লাই করবে তখন তার পারফরমেন্সটা কীরকম হবে, সে কি আদৌ ফ্লাই করতে পারবে কি পারবে না, বা করলেও তার কোনো ড্যামেজ হবে কি না, নাকি সে এফিশিয়েন্টলি ফ্লাই করবে, এই যে ফ্যাক্টরগুলো, এগুলো আমরা প্লেনটা বিল্ড না করেও সেটাকে নির্ণয় করতে পারি। কীভাবে করব, আমরা একটা প্লেনের একটা ছোট মডেল তৈরি করব, তারপর সেটাকে উইন্ড টানেল, মানে যে টানেলের মধ্যে দিয়ে অনেক বাতাস পাস করে, এটা একটা কী বলবো, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, একটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট। সে উইন্ড টানেলের মধ্যে দিয়ে যখন প্রচুর পরিমাণ বাতাস পাস করব সেই টানেলের মধ্যে দিয়ে, সেই অবস্থায় প্লেন কী ধরনের পারফরমেন্স দিচ্ছে সেটার উপর বেস করে আমরা সেই প্লেনটার রিয়েল লাইফ পারফরমেন্সকে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যাতে আপনারা সিমুলেশন জিনিসটা কি বুঝেন। সেম অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা ট্রাফিক সিগন্যাল সিস্টেমও সিমুলেট করতে পারি। আমরা মডেল বানাতে পারি সফটওয়্যারে, অনেক সিমুলেশন সফটওয়্যার আছে এটা করার জন্য। তো মিলিটারি ওয়্যার গেমস, বিজনেস গেম ফর ট্রেনিং, প্ল্যানেটেরিয়াম মানে বোঝায় যে গ্রহগুলো আছে আমাদের সৌরজগতে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করে কিছু সিমুলেশন করা, ঠিক আছে। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যেমন মডেল অফ ট্রাফিক সিগন্যাল সিস্টেম, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মডেল হতে পারে। সো আমরা অ্যাডভান্টেজ দেখি, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল টেকনিক। is very useful to analyze a large and complex problem which are not amenable to mathematical or quantitative methods। একটু আগে যে ডিসকাশন করলাম যে অনেক কমপ্লেক্স প্রবলেম যেগুলোকে আমরা অ্যানালিটিক্যালি অথবা নিউমেরিক্যালি সলভ করতে পারি না, সেটা আমরা সিমুলেশন করে সলভ করতে পারি। It's an interactive model which enables the decision maker to study the changes and their effects on the performance of the system। তার মানে এই যে আমরা মডেলটা করলাম প্লেনের, সেখানে আমরা যে বাতাস পাস করলাম সেই বাতাসের পরিমাণটা আমরা কম বেশি করে দেখতে পারি যে প্লেন কীভাবে পারফরমেন্স করবে। সেম যে আপনি যেটারই সিমুলেশন করেন না কেন, যে জিনিসটার জন্য সিমুলেশন মডেল করেন না কেন, তার উপর যে ইফেক্টগুলো সেগুলো আপনি কম বেশি করে ডিসিশন নিতে পারেন যে কোন অবস্থায় আপনার মডেলটা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে, সেই অবস্থাটাকে আপনাকে অপটিমাল অবস্থা ধরে রিয়েল লাইফের প্রজেক্টটাকে বানাতে হবে। The experiment in a simulation are run on the model, not on the system itself। তার মানে আমরা একটা মডেলের উপর কাজ করতেছি, এখানে আমাদের মডেল ফেল করলেও ভয়ের কিছু নেই, কারণ আমরা এটা আসলে আমাদের প্রজেক্টের উপর রান করতেছি না, ঠিক আছে। কিন্তু যদি প্রজেক্ট কিছু চিন্তাভাবনা করে ফেলতাম, করার পর দেখতাম সেটা ফেল করলো, তখন সেটা অনেক বিপদ হতো, অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে হতো সেক্ষেত্রে। নেক্সট হলো ডিসঅ্যাডভান্টেজেস বা লিমিটেশন বলা যেতে পারে। অ্যাট টাইম সিমুলেশন মডেল ক্যান বি কস্টলি অ্যান্ড এক্সপেন্সিভ। কিছু সিমুলেশন মডেল অনেক বেশি কস্টলি এবং এক্সপেন্সিভ হতে পারে। ইটস এ ট্রায়াল অ্যান্ড ইরর টেকনিক টু প্রডিউস ডিফারেন্ট সলিউশন ইন রিপিটেড টার্মস। এটা একটা ট্রায়াল অ্যান্ড আবার ইরর টেকনিক, যেখানে আমরা অনেক কিছু ভ্যারিয়েবলগুলো বা ইফেক্টগুলোকে কম বেশি করে বারবার ট্রায়াল করে দেখি যে পারফরমেন্সটা কীরকম হবে, ঠিক আছে।
দ্য সলিউশন অবটেন ফ্রম সিমুলেশন মে নট বি অপটিমাল। আমরা কি জানি অপটিমাল মানে বেস্ট কন্ডিশন, তার মানে এর থেকে কম হওয়া যাবে না, এর থেকে বেশি হওয়া যাবে না, ঠিক আছে। সো আমরা সিমুলেশন করে যে রেজাল্টটা পাই সেটা অপটিমাল নাও হতে পারে। সিমুলেশন মডেল নিডস টু বি এক্সামিন্ড অ্যান্ড অ্যানালাইজ ফর ডিসিশন মেকিং। তার মানে সিমুলেশন মডেলটাকে যে আমরা একটা সিমুলেশন মডেল বানালাম, সেটার উপর এক্সপেরিমেন্ট করলাম, সব রেজাল্ট পেলাম, এই যে আমরা রেজাল্টটা পেলাম সেটা কি আদৌ অথেন্টিক কিনা, সেটা আদৌ ঠিক কিনা, সেটা বোঝার জন্য ক্যালিব্রেশন দরকার, ঠিক আছে, বা আদার এক্সামিনেশন করা দরকার। এই যে টেকনিকগুলো, এটা আমার সিমুলেশনের লিমিটেশন। ডিরেক্ট আমরা রেজাল্টটাকে ইউজ করতে পারবো না, এই রেজাল্টটারও ভ্যালিডেশন করতে হবে। সো সিমুলেশন করার জন্য অনেক ফেমাস একটা টেকনিক হলো মন্টে কার্লো টেকনিক, ঠিক আছে। আপনার বোঝার সুবিধার্থে এখানে টেকনিকের যেই স্টেপগুলো এগুলো চাইলে পড়ে নিতে পারেন, কিন্তু আমি এইগুলোর ডিরেক্ট এখান থেকে এক্সপ্লেন না করে একটা ম্যাথের মাধ্যমে এগুলো আমি বুঝাই দেবো, কারণ এখানে পড়লে আপনারা রিডিং পড়তে পারেন, কিন্তু বোঝার জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো এই ম্যাথে কি বলছে, এখানে বলা হয়েছে যে এ বেকারি এখানে বলা হয়েছে আ বেকারি কিপস স্টক অফ পপুলার ব্র্যান্ড অফ কেক, ঠিক আছে। মানে একটা বেকারিতে যত পপুলার কেক আছে সেগুলো রাখা হয় সেল করার জন্য। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শোজ দ্যাট দ্য ডেইলি প্যাটার্ন ফর দ্য আইটেম উইথ অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিস আর গিভেন বিলো। তার মানে এই যে বেকারি তার যে কেক সে সেল করে, প্রতিদিন কতটুকু কেক সেল করে সেটার প্রবাবিলিটিটা, কতটুকু কেকের প্রয়োজন হয় আসলে সেটার প্রবাবিলিটির একটা লিস্ট এখানে দেওয়া আছে। তার মানে প্রতিদিন 0টা কেকের প্রয়োজনীয়তা 0.01, তার মানে একদিনে কোনো কেক লাগবে না, সেটার প্রবাবিলিটি 0.01। একদিনে 10টা কেক লাগবে, এটার প্রবাবিলিটি 0.2। একদিনে 20টা কেক লাগবে, সেটা প্রবাবিলিটি 0.15। আবার একদিনে 30টা কেক লাগবে, সেটার প্রবাবিলিটি 0.3। তার মানে 30টা কেক সেল হওয়ার চান্সেস 50%। দেন 40টা কেক লাগতে পারে, সেটা প্রবাবিলিটি 0.12 মানে 12%। দেন আবার 50টা কেক লাগবে, সেটা প্রবাবিলিটি 0.02 মানে 2%, ঠিক আছে। তার মানে প্রতিটা অ্যামাউন্টের প্রবাবিলিটিটা কত, ঠিক আছে, সেটার পরিমাণটার সেটার প্রবাবিলিটি লিস্ট এখানে দেওয়া আছে। এখন আপনি যদি সবগুলো যোগ করেন এখানে, তাহলে এটার অ্যান্সার আসবে 1 বা 100%, ঠিক আছে, কারণ প্রবাবিলিটি কখনো 100%-এর বেশি হয় না। আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো ইউজ দ্য ফলোইং সিকোয়েন্স অফ র্যান্ডম নাম্বারস টু সিমুলেট দ্য ডিমান্ড ফর নেক্সট 10 days। এই যে র্যান্ডম নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোর উপর বেস করে আপনাকে নেক্সট 10 দিনে টোটাল কতগুলো কেক লাগবে সে বেকারিতে সেটা বের করতে হবে। অলসো এস্টিমেট দ্য ডেইলি অ্যাভারেজ ফর কেক অন দ্য বেসিস অফ সিমুলেশন ডাটা। তার মানে 10 দিনে কতগুলো কেক লাগবে সেটাও বের করতে হবে, প্লাস অ্যাভারেজ, ডেইলি অ্যাভারেজ মানে একদিনে কয়টা কেক লাগবে সেটাও বের করতে হবে। সো ফার্স্টে যেই আমার ডিমান্ডগুলো দেওয়া ছিল প্রথম ছকে, সেখান থেকে আমাকে এই 1 এবং 2 নাম্বার কলমটাকে আনতে হবে। সেটা হলো এটাকে জাস্ট এটা হরাইজন্টালি আছে, ভার্টিক্যালি আনতে হবে, মানে 10, 20, 30, 40, 50 এটাকে একটা কলাম হবে এবং প্রবাবিলিটিটা একটা কলাম হবে, ঠিক আছে। সেটাই এখানে করছে, ডেইলি ডিমান্ড 10, 20, 30, 40, 50 এবং প্রবাবিলিটিটা একটা কলাম। প্রবাবিলিটিগুলোকে সাজানোর পর আমাদেরকে বের করতে হবে কিউমুলেটিভ প্রবাবিলিটি, মানে জাস্ট কিউমুলেটিভ ভ্যালুগুলো বের করতে হবে। এখানে 0.01, এখানে 0.01 হবে, 0.01 প্লাস 0.02 0.21, 0.21 প্লাস 0.15 ইজ ইকুয়াল টু 0.36, 0.36 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু 0.86। এভাবে করে আমার সব কিউমুলেটিভ ভ্যালুগুলোকে বের করতে হবে। এখন আপনাদেরকে টেকনিক খাটাতে হবে র্যান্ডম ইন্টারভাল ভ্যালু নাম্বার, এটা র্যান্ডম নাম্বার ইন্টারভাল এটা বের করার জন্য। সো এখানে দেখেন দুটো লিমিট আছে, একটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা আপার, এটা লোয়ার, ঠিক আছে। সো ফার্স্ট ভ্যালুটা হবে
এইখানে যে ভ্যালুটা পাবেন সেটার 1 ঘর কম, তার মানে এইটা যদি 0.01 হয়, এর আগে ভ্যালুটা কত হবে? 0.00, সেটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে? দেন এই যে এই ভ্যালুটা, এটার লোয়ার ভ্যালু এটা, আপার ভ্যালু এটা। সো লোয়ার ভ্যালুটা কত হবে? আগের যে ভ্যালু তার 1 ঘর বেশি, তাহলে এটা যদি 0 হয়, 0 পরের নাম্বার কত? 1, তাহলে এটা হবে 1। ঠিক আছে? এবং এর আপার ভ্যালু, এটার জন্য আমাকে এই ভ্যালু দিক তাকাতে হবে। এটা কত? 0.21। এর আগের ভ্যালুটা কত? 0.20। এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, করলে আমরা পাবো 20। এই 20টা এখানে বসছে। দেন নেক্সট এটার জন্য লোয়ার ভ্যালু কত হবে? এর পরেরটা, তাহলে এ যদি 20 হয়, এর পরের ভ্যালু কত? 21, সেটা এখানে হবে 21। ঠিক আছে? দেন এই কত? এ হলো 0.36। 0.36 এর আগের ভ্যালু কত? 0.35 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 35। এই 35টা এখানে বসলো। সো এইভাবে করে প্রতিটা বের করতে হবে। বের করার পর যেটা করতে হবে সেটা হলো নেক্সট ছকটা করতে হবে। নেক্সট ছকে আমার র্যান্ডম নাম্বারগুলো কত ছিল সেটা দেখতে হবে। র্যান্ডম নাম্বার ছিল এটা। ঠিক আছে? এই র্যান্ডম নাম্বার এই হরাইজন্টাল কলাম রোটাকে আবার ভার্টিক্যাল কলামে কনভার্ট। সো ডেজ কত? 1 থেকে 10 বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, যে 10 দিনের জন্য করতে হবে, এবং 10 দিনের জন্য র্যান্ডম নাম্বার দেওয়া আছে, ওইটাকে আমরা এখানে বসালাম। এখন দেখতে হবে এই র্যান্ডম নাম্বার কোথায় পড়তেছে। ঠিক আছে? দেখেন 40 কোথায় পড়ে? 36 থেকে 85 এর মধ্যে, এখানে পড়ে 40। তাহলে এটার জন্য ডিমান্ড কত? 30, তাহলে এখানে বসাতে হবে 30। ঠিক আছে? তারপরে র্যান্ডম নাম্বার হলো 19 কোথায় পড়ে? 1 থেকে 20-এর মধ্যে, তাহলে 1 থেকে 20-এর মধ্যে ডিমান্ড কত? 10, তাহলে আমার এখানে বসবে 10। এখানে জাস্ট রিমার্কগুলো দেওয়া আছে যে কিভাবে এটা আসলো। ঠিক আছে? নেক্সট কত? 87 কার মধ্যে পড়ে? 86 থেকে 97-এর মধ্যে, এর জন্য ডিমান্ড 40, সো পরেরটা হবে 40। দেন 83ও পড়ে এর মধ্যে, সো 83 পড়ে 36 থেকে 35-এর মধ্যে, এর জন্য ডিমান্ড 30, সো এখানে হবে 30। এইভাবে করে সবগুলো জন্য বের করে ফাইনালি যখন আপনি যোগ করে দিবেন এই লাইনটা পুরা, তখন আপনার অ্যান্সার আসবে 220। তাহলে 10 দিনের জন্য আপনার কেকের পরিমাণ লাগবে 220টা। ঠিক আছে? এখন কোয়েশ্চেন আরেকটা ছিল যে অ্যাভারেজ ডিমান্ড কত? অ্যাভারেজ ডিমান্ড কত কীভাবে বের করবো? 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 10 দিনের জন্য লাগবে 220টা। সিম্পল ঐকিক নিয়ম, একদিনের জন্য লাগবে 220/10 ইজ ইকুয়াল টু 22 ইউনিটস অর কেক পার ডে। ঠিক আছে? এভাবে করে ম্যাথটা খুবই সিম্পল, কঠিন কিছুই না। আশা করি আপনারা করতে পারবেন। এক্সাম্পল 3 যেটা, এটা আপনাদের করতে হবে না, এটা বাদ। এরপরে যে এক্সাম্পল এইটা এবং আগেরটা সেম। আগেরটা শুধু কেকের জন্য করছে, এখানে সিমেন্ট ফ্যাক্টরি কতগুলো সিমেন্টের স্টক লাগবে সেটার উপর করা হয়েছে। সেম ম্যাথ এটা করবেন, এটা পরীক্ষা আসার চান্সেস অনেক বেশি। ঠিক আছে? এখানে না বোঝার তেমন কিছু নাই, তাও আপনারা করার পর পুরো সলিউশনই করে দেওয়া আছে। এখানে উইকলি ভ্যালু বের করতে বলছে, দেন পার ডে ভ্যালু বের করতে বলছে, এই জন্য 7 দিয়ে ভাগ করছে। আগেরটা 10 দিনের জন্য ছিল, কিন্তু যেহেতু এটা 7 দিনের জন্য, তাই 7 দিয়ে ভাগ করে ফাইনালি পার উইকে ভ্যালুটা বের করছে। তো এই ম্যাথটা আপনারা সবাই করবেন খুব ভালো মতো। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।